আশা করি তোমরা থাম্বনেইল দেখেই বুঝে গিয়েছ যে আজকে আমি কি আলোচনা করতে যাচ্ছি, তাই তো? তো শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখি, দেখো যে আমার কিন্তু কথা বলার ধরন বা বাচনভঙ্গি অতটা শ্রুতিমধুর নয়, এটা আমি স্বীকার করি। তোমাদের শুনতে হয়তো খুব ভালো নাও লাগতে পারে, তবুও বলছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, তোমাদের খুব কাজে লাগবে। আজ আমি তোমাদের সামনে আমার 22 বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থেকে কয়েকটি বিষয় স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে বলছি, শোনো। প্রথম ধাপে আলোচনা করব তোমরা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে কী নিয়ে পড়বে, সায়েন্স, আর্টস না কমার্স, এবং তা কিভাবে তোমরা নির্বাচন করবে, কিভাবে ঠিক করবে যে সায়েন্স পড়বে, আর্টস পড়বে না কমার্স পড়বে। এবং দ্বিতীয় ধাপে আলোচনা করব যে সায়েন্স, আর্টস, কমার্স যাই পড়ো না কেন তোমরা কি কি সাবজেক্ট নির্বাচন করবে, কি কি সাবজেক্ট তোমরা চুজ করবে। তাহলে চলো এবার আলোচনা শুরু করি, ঠিক আছে? দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, কিছুদিন তোমরা খুব চুটিয়ে মজা করো, আনন্দ করো, আর পারলে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে আসো, দেখবে বেশ ভালো লাগবে। এবং পাশাপাশি তোমরা একটা প্ল্যানিং করতে শুরু করো। কীরকম প্ল্যানিং? যে তোমরা উচ্চ মাধ্যমিকে কী নিয়ে পড়বে, সায়েন্স, আর্টস না কমার্স, এবং কি কি সাবজেক্ট নিবে, ঠিক আছে? দেখো, তোমরা আজকে যা প্ল্যানিং করবে তার উপরেই কিন্তু তোমাদের ভবিষ্যৎ নির্ভর করবে। তোমরা ভবিষ্যতে কি করতে পারবে, তোমরা ভবিষ্যতে কি কাজ করবে, ভবিষ্যতে তোমরা কেমন প্রতিষ্ঠা পাবে, কি চাকরি বাকরি পাবে, তা কিন্তু সব আজকের প্ল্যানিংয়ের উপরেই নির্ভর করবে। সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে ভেবেচিন্তে কিন্তু সিদ্ধান্ত নেবে। কিন্তু অনেকেরই এই সিদ্ধান্ত নিতে খুব সমস্যা সৃষ্টি হয়, খুব সমস্যা হয়, বিশেষ করে গ্রামের ছেলেমেয়েদের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমরা তোমাদের স্যারদের পরামর্শ নেবে, স্যারদের সঙ্গে কথা বলবে, গার্জেনের সঙ্গে পরামর্শ করবে, পরামর্শ করে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে আর্টস পড়বে, সায়েন্স পড়বে না কমার্স পড়বে। এক্ষেত্রে মার্কস তো একটা ফ্যাক্টর আছেই। সায়েন্স, আর্টস না কমার্স, এই তিনটির মধ্যে কোনো একটিকে নির্বাচন করার জন্য তোমরা তিনটি বিষয় মাথায় রাখবে। কি সেই তিনটি বিষয়? দেখো, প্রথম বিষয় হচ্ছে যে তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে এবং ভালো পারো, মানে কোন সাবজেক্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ বা চাকরি বাকরির সুযোগ। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে ভবিষ্যতে তুমি কি হতে চাও। কিন্তু এরকম হতেই পারে যে এখনও তোমরা এই তৃতীয় বিষয়টি অনেকেই ঠিক করে উঠতে পারছো না যে ভবিষ্যতে কি হতে চাও। এই জন্য এই বিষয়টা আমি পরে আলোচনা করছি। আরেকটা বিষয় কেমন, দেখো যে আমাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে, কি বলতো, যে সায়েন্স পড়লে পরে যে ভবিষ্যতে কাজের সুযোগ অনেক বেশি, মানে চাকরি বাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি। হয়তো বা কিছুটা সত্যিও যে সায়েন্স পড়লে পরে কাজের সুযোগ কিছুটা বেশি থাকে অবশ্যই, কিন্তু কম্পিটিশনও কিন্তু খুব বেশি। এবং সেই কম্পিটিশন কাদের মধ্যে বলতো? ভালো ছেলেদের মধ্যে কম্পিটিশন। কারণ সায়েন্স যারা পড়ে তারা অবশ্যই মার্কসের দিক থেকে অন্তত ভালো ছেলে, তাই তো? আমি একটা উদাহরণ দিই, শোনো। আমারই দুই ছাত্র ছিল, দুজনেই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, দুজনেই মাধ্যমিক পরীক্ষায় 90%-এরও বেশি মার্কস পেয়ে পাশ করেছিল, ঠিক আছে? তো এর মধ্যে একজন, ওরা যেহেতু 90% নাম্বার পেয়েছে, মানে বুঝতেই পারছো সব সাবজেক্টেই ভালো নম্বর, এই তো অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সবেতেই ভালো নম্বর দুজনেরই। কিন্তু একজনের ভূগোল পড়তে খুব ভালো লাগতো, ফলে সে সায়েন্সে ভর্তি না হয়ে ওই ভূগোল ভালো লাগে বলে আর্টসে ভর্তি হলো, ঠিক আছে? আরেকজন কী করলো, আরেকজন অঙ্কে একটু দুর্বল ছিল, কিন্তু সায়েন্স পড়লে যেহেতু কাজের সুযোগ বেশি বা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ বেশি বা চাকরি পাওয়ার সুযোগ বেশি, এই জন্য কী করলো, অঙ্কে কিছুটা দুর্বল হওয়া সত্ত্বেও কী করলো বলতো, যে অঙ্ক বাদে বায়োসায়েন্স নিয়ে ভর্তি হলো, ঠিক আছে? বায়োসায়েন্স নিয়ে ভর্তি হয়ে কী বলতো, বোটানিতে এমএসসি করলো। আর আজকের দিনে কী অবস্থা জানো? আজকের দিনে যে ছেলেটি ভূগোল নিয়ে আর্টসে ভর্তি হয়েছিল সে আজকে কলেজে ভূগোলের প্রফেসর, আর যে ছেলেটি বোটানিতে এমএসসি করেছে সে এখন অবধি বেকার বসে আছে। তার মানে কিন্তু এই নয়, কি বলতো, যে ছেলেটি এখনও চাকরি পায়নি, যে সায়েন্স পড়েছে তার মেধা নেই, আমি সেই কথা কিন্তু বলছি না।
ওর কি বলতো, এটা ওর দুর্ভাগ্য। তাই আমি তোমাদের বলবো, তোমরা অবশ্যই ভালো লাগাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে। তোমরা সেই সাবজেক্টেই নেবে বা সেই বিষয়েই পড়বে যে বিষয় তোমার পড়তে সবচেয়ে ভালো লাগে এবং ভালো পারো। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে দেখো। মনে করো তুমি কোনো বাড়িতে, কারো বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলে, ওকে, তো তোমাকে খাবার দেওয়া হলো, তোমাকে সেই সব খাবার দেওয়া হলো যেগুলো তুমি পছন্দ করো না, তোমার খেতে ভালো লাগে না। তাহলে তুমি কি তৃপ্তি সহকারে পেট ভরে খেতে পারবে? পারবে না। কিন্তু যদি এরকম খাবার দেওয়া হতো যে খাবারগুলো তুমি খুব পছন্দ করো, তোমার সব পছন্দের খাবার দেওয়া হলো, তাহলে কি হবে? তুমি তৃপ্তি সহকারে পেট ভরে খেতে পারবে। তাই তো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু তাই। তোমার যে বিষয়ে ভালো লাগে সেই বিষয়ে তুমি অবশ্যই দক্ষতা অর্জন করতে পারবে। আর যে বিষয়ে ভালো লাগে না, তুমি যতই পরিশ্রম করো না কেন, সেই বিষয়ে দক্ষতা কিন্তু অর্জন করতে পারবে না। সেই বিষয়ের মার্কেটে বা বাজারের ডিমান্ড যতই থাক না কেন, আর দক্ষতা অর্জন না করতে পারলে কী হবে বলো তো? প্রতিষ্ঠিত হতে পারাটাও খুব কঠিন হয়ে দাঁড়াবে। তোমরা আরেকটা বিষয় মনে রাখবে যে সায়েন্স পড়ার বা সায়েন্সের মূল ভিত্তি কিন্তু হচ্ছে অঙ্ক। অঙ্কে যদি কেউ দুর্বল হও, অঙ্ক যদি ভালো না পারো, সে অবশ্যই সায়েন্স পড়বে না। ঠিক আছে, সায়েন্স পড়তে গেলে অঙ্ক তোমাকে ভালো পারতেই হবে। ঠিক আছে, এটা একটা। আবার কি দেখো যে আর্টসে পড়লেও যে কাজের সুযোগ কম বা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ কম, তা কিন্তু নয়। কেন বলো তো? কারণ কি দেখো যে একমাত্র স্কুল টিচার, কলেজ টিচার বাদে যে কোনো সরকারি চাকরির অফিসে যে কোনো পদে ওই তুমি কোন স্ট্রিমে পড়ছো তা কিন্তু দেখে না। তুমি আর্টস পড়ছো না সায়েন্স পড়ছো না কমার্স পড়ছো তা কিন্তু দেখবে না। তোমার যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই তুমি ভারতের সর্বোচ্চ সরকারি পরীক্ষা, মানে প্রশাসনিক সরকারি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় তুমি বুঝতে পারবে। তো এইভাবে তুমি সায়েন্স, আর্টস না কমার্স চুজ করলে। ঠিক আছে, এবার স্ট্রিম চুজ করার পরে এবার কি করতে হবে? তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। তাই তো, তুমি কি কি সাবজেক্ট নিবে। ওকে, তো প্রথমে আমরা দেখি যে আর্টসের জন্য কি কি সাবজেক্ট আছে সেটা আগে দেখে নিই। দেখো, আর্টসের জন্য আছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স বা অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান, ফিজিক্যাল এডুকেশান বা শারীর শিক্ষা, পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন, দর্শন বা ফিলোসফি, সোসিওলজি। এগুলো ছাড়াও কিন্তু আরও কিছু বিষয় আছে, কিন্তু এই কটাই হচ্ছে কি বলতো প্রচলিত সাবজেক্ট আর্টসের জন্য। এই সাবজেক্টগুলির মধ্যে তোমাকে বাংলা এবং ইংরেজি নিতেই হবে। এই দুটা হচ্ছে কম্পালসারি, এবং সেটা কি বলতো আর্টস, কমার্স, সায়েন্স যাই পড়ো না কেন এই দুটা সাবজেক্ট নিতেই হবে। ওকে, তো এবার এই দুটা বাদে বাকি সাবজেক্টগুলির মধ্য থেকে তোমাকে আরও হয় 3টা অথবা 4টা সাবজেক্ট চুজ করতে হবে। তাহলে যদি আরও 3টা চুজ করো তাহলে কটা হবে? 5টা। যদি আরও 4টা চুজ করো তাহলে কটা হবে? 6টা হবে। তার মানে কি তুমি ইচ্ছা করলে 5টা সাবজেক্ট, টোটাল 5টা সাবজেক্ট নিয়েও পরীক্ষা দিতে পারো উচ্চ মাধ্যমিক, বা টোটাল 6টা সাবজেক্ট নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারো। রেজাল্ট কিন্তু হবে বেস্ট অফ 5-এ। ঠিক আছে, বিষয়টি কীরকম তোমরা ভালো করে জেনে নাও। বোর্ডে লক্ষ্য করো, দেখো মনে করো তুমি এই সাবজেক্টগুলো নিয়েছো, মানে তুমি এই দুটো কম্পালসারি সাবজেক্ট নিয়েছো বাংলা, ইংরেজি, আর বাকি 3টা সাবজেক্ট চুজ করেছো কি ভূগোল, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান। এবং মনে করো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি এই নাম্বার পেয়েছো বা এই নাম্বার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাবে। ঠিক আছে, তো তুমি কটা নিলে? মোট কয়টা? তোমার 5টা সাবজেক্ট হলো, তো তুমি 5টা দিয়ে পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আবার মনে করো তোমারই এক বন্ধু, সে কী করলো, মনে করো তোমার সাবজেক্টগুলো নিল, দেখো সেও এই দুটা কম্পালসারি নিল বাংলা, ইংরেজি, আর এখানে 3টার পরিবর্তে দেখো তুমি ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, সেও ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়েছে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান পরীক্ষায় সে মনে করো 90 পেয়েছে। তাহলে তোমার মার্কশিটে কয়টা সাবজেক্ট থাকলো? কয়টা? 5টা সাবজেক্ট থাকলো। তার টোটাল করে তুমি কত মার্কস পেলে দেখো, কত হবে? 425। ঠিক আছে, এবার দেখো তোমার বন্ধু এই যে 6টা সাবজেক্ট নিয়েছে, এই তো, কিন্তু রেজাল্ট কিন্তু কি বলতো টোটাল হবে 5টা সাবজেক্টেরই। কি বলছি? টোটাল কিন্তু 5টা সাবজেক্ট মিলেই হবে। কি করে হবে দেখো, এইবার এই 6টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা নাম্বার সবচেয়ে কম
টোটাল করার সময় সেই নাম্বারটা টোটাল যোগ করবে না। তার মানে কি দেখো, এখানে ইংরেজিতে নাম্বার কম 75, দেখো তুমিও পেয়েছে 75, তোমার বন্ধু পেয়েছে 75, তাই তো। কিন্তু এর ক্ষেত্রে কি এই ইংরেজির নাম্বারটা সবচেয়ে কম, ফলে টোটাল করার সময় এই ইংরেজি নাম্বারটা বাদ দিয়ে এই 90, এটা 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 এই 5টা যোগ করবে। যোগ করে কত হচ্ছে দেখো 440 হয়ে যাচ্ছে, তাই তো। এটাকেই বলে বেস্ট অফ 5। ওকে, এবার দেখো, এবার যখন মনে করো দুজনেই মনে করো ভবিষ্যতে বড় হয়ে মনে করো কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেলে, ঠিক আছে, তোমার বন্ধুর হাতে এই মার্কশিট, তোমার হাতে এই মার্কশিট, নাম্বার তো সেম সেম, কিন্তু কি বলতো গুরুত্ব কে বেশি পাবে? কে? দেখো তুমি 5টা সাবজেক্ট নিয়ে কি দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, আর একই 6টা সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাই তো। ফলে কিছুটা হলেও, যদিও এটা আইনগত দিক থেকে না, কিন্তু মানে কি বলতো মানসিক দিক থেকে কিছুটা হলেও এই তোমার বন্ধু কিন্তু অ্যাডভান্টেজ কিছুটা বেশি পাবে। ওকে, ফলে আমি তোমাদের সবসময় বলবো তোমরা অবশ্যই কি বলতো 6টা সাবজেক্ট, মানে টোটাল 6টা সাবজেক্ট নিবে, মানে বাংলা ইংরেজি বাদে অবশ্যই আরও 4টা সাবজেক্ট চুজ করবে। তোমরা আরেকটা বিষয় মনে রাখবে, এখন কিন্তু অ্যাডিশনাল সাবজেক্ট বলে কিছু নেই, কোনো অ্যাডিশনাল সাবজেক্ট হয় না। এই অ্যাডিশনাল সাবজেক্ট ছিল পুরনো সিস্টেমে ছিল, ঠিক আছে, পুরনো সিস্টেমে ছিল, মানে 2014 সালের আগে। ওকে, আবার কি দেখো, আবার অনেককে বলতে শোনা যায় যে আর্টসের অনেকগুলি সাবজেক্টের নাম্বার ওঠে না, যে ইতিহাসের নাম্বার ওঠে না, রাষ্ট্রবিজ্ঞানের নাম্বার ওঠে না, ইকোনমিক্সের নাম্বার ওঠে না, এইসব সাবজেক্টে নাকি নাম্বার ওঠে না। যারা বলে তারা না জেনে বলে, সম্পূর্ণ ভুল কথা। এটা ছিল 2014 সালের আগে পুরনো সিলেবাসে। নতুন সিস্টেমে মানে পুরনো সিলেবাসে সব সাবজেক্টের প্রশ্নের ধরন বা কোশ্চেন প্যাটার্ন একরকম ছিল না, আলাদা আলাদা ছিল। কিন্তু নতুন সিস্টেমে এখন প্রায় সব সাবজেক্টের প্রশ্নের ধরন বা কোশ্চেন প্যাটার্ন একই রকম। ফলে ভালো করে পড়লে সব সাবজেক্টেই নাম্বার উঠে, ঠিক আছে। ফলে অবশ্যই তোমরা তোমাদের ভালো লাগা অনুযায়ী যে কোনো সাবজেক্ট চুজ করতে পারো, ভালো করে পড়বে অবশ্যই। কি বলছি, আবারও বলছি, সব সাবজেক্টে এখন স্কোরিং সাবজেক্ট, সব সাবজেক্টেই নাম্বার ওঠে। এবার সাবজেক্ট চুজ করতে গিয়ে আরও কতগুলো বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে। কেমন দেখো, তুমি প্রথমে সেই সাবজেক্টটাই চুজ করবে যে সাবজেক্ট নিয়ে বা যে বিষয় নিয়ে তুমি ভবিষ্যতে অনার্স বা MA পড়তে চাও, ঠিক আছে। আমি উদাহরণ দিয়ে বলি, তার মানে কি বলছি, তুমি যেটা নিয়ে ভবিষ্যতে পড়তে চাও তুমি সেই, এবং তোমার ভালো লাগে তুমি সেই সাবজেক্টটা চুজ করবে। ওকে, মনে করো তোমার ভূগোল পড়তে ভালো লাগে, তুমি ভবিষ্যতে ভূগোল অনার্স বা ভূগোল নিয়ে MA পড়তে চাও, তাহলে কি করবে, তোমার বাংলা ইংরেজি দুটো কম্পালসারি নিতেই হবে। এবার তুমি ভূগোল নিলে, এটা ভূগোল চুজ করলে। এবার ভূগোলের সঙ্গে আর কি চুজ করবে, আরও কটা চুজ করতে হবে, আরও 3টা বলছি, টোটাল 6টা, তাই তো। এবার ভূগোলের সঙ্গে আর কি করবে দেখো, আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার ভূগোল অনার্স পড়তে গেলে কি অঙ্ক নেওয়া বাধ্যতামূলক, অঙ্ক কি থাকতেই হবে? না, পরিষ্কার বলছি, কাউন্সিলের এমন কোনো নিয়ম নেই, ঠিক আছে, যে ভূগোল অনার্স পড়তে গেলে পরে অঙ্ক সঙ্গে থাকতেই হবে। এটা ভালো করে শুনে রাখো। আবার অনেকে জিজ্ঞেস করে স্যার ইকোনমিক্স কি নিতে হয়? ইকোনমিক্স তো নেওয়ার কোনো নিয়ম নেই, মানে লিখিত কোনো নিয়ম, কাউন্সিলের কোনো নিয়ম নেই। বুঝা গেল কি বলছি? দেখো, তাই দেখো, তুমি ভূগোল নিলে, এবার এর সঙ্গে বাকি সাবজেক্টগুলো কি কি নিবে দেখো, তুমি বাকি সাবজেক্টগুলো অবশ্যই এর সঙ্গে ইতিহাস নিবে, ঠিক আছে, তারপরে রাষ্ট্রবিজ্ঞান নিবে বা পলিটিক্যাল সায়েন্স নিবে, আর নিবে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান, CA, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো বাকি অন্য সব সাবজেক্টগুলো থাকতে আমি এই কটা সাবজেক্টের কথা কেন বললাম, তার কারণটা হচ্ছে দেখো, যে স্কুল টিচিং ছাড়া তুমি যদি মানে ভবিষ্যতে চাকরির পরীক্ষা দেবেই, তাই তো, যদি স্কুল টিচিং ছাড়া অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষা দাও, যে কোনো সরকারি চাকরি, ওই পরীক্ষাতে কিন্তু জেনারেল স্টাডিজ বলে একটা সাবজেক্ট থাকবে, এবং ওই জেনারেল স্টাডিজের মধ্যে ভূগোল থাকবে, ইতিহাসের প্রশ্ন থাকবেই, রাষ্ট্রবিজ্ঞান মানে কি বলতো সংবিধান থেকে প্রশ্ন থাকবেই। তাহলে ভেবে দেখো, তুমি মনে করো এখন ইতিহাস নিলে না, তাহলে কি হবে, তুমি যখন চাকরির পরীক্ষা দিবে তখন কি করবে, তোমাকে নতুন করে আবার ইতিহাসটা পড়তে হবে। বা তুমি এখন রাষ্ট্রবিজ্ঞান নিলে না, তাহলে কি করতে হবে,
তোমাকে আবার যখন চাকরির পরীক্ষা দিবে তখন রাষ্ট্রবিজ্ঞান তোমাকে নতুন করে করতে হবে। আর যদি মনে করো তুমি সংস্কৃত যদি নাও তাহলে কি হবে, সংস্কৃত থেকে কোনো কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে না, সোশিওলজি থেকে কোনো প্রশ্ন আসে না, ফিলোসফির থেকে কোনো প্রশ্ন আসে না। তাহলে এগুলোকে তুমি নেবে? এগুলোকে নেওয়া ঠিক হবে? মোটেও ওগুলো নেওয়া ঠিক হবে না, তাই তো? এবার কম্পিউটার অ্যাপ্লিকেশনের কথা কেন বলছি বুঝতেই পারছো। এখন সব কিছুতেই কী লাগে, কম্পিউটার লাগে, ফলে কম্পিউটার অ্যাপ্লিকেশন অবশ্যই নেবে। এবার তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার তাহলে বাকি যে সাবজেক্টগুলো থাকলো সেই সাবজেক্টগুলো কি কেউ পড়বে না? অবশ্যই পড়বে। কখন পড়বে? কেউ যদি কোনো সাবজেক্ট নিয়ে মানে বাকি বিষয় যেগুলো আছে তার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ভবিষ্যতে বিএ অনার্স বা এমএ পড়তে চাও তাহলে অবশ্যই তুমি সেই সাবজেক্ট নিবে, ঠিক আছে? বুঝা গেল কি বলছি? আর যদি মনে করো সংস্কৃত, তুমি যদি সংস্কৃত নিয়ে এমএ পড়তে চাও বা অনার্স পড়তে চাও তবেই তুমি সংস্কৃত নিয়ে ভর্তি হবে, না হলে কিন্তু সংস্কৃত তোমার আর কোনো কাজে লাগবে না, তুমি সংস্কৃত নিবে না, ঠিক আছে? ঠিক একই কথা ইকোনমিক্সের জন্য বলতে পারি, ঠিক একই কথা সোশিওলজির জন্য বলতে পারি, ঠিক একই কথা ফিলোসফির জন্য বলতে পারি। ফিলোসফি তুমি তখনই নিবে যদি নাকি তুমি ফিলোসফি নিয়ে অনার্স বা এমএ পড়তে চাও। তাহলে মনে করো কেউ সংস্কৃত নিয়ে অনার্স বা এমএ পড়তে চায়, বা কেউ ফিলোসফি নিয়ে অনার্স বা এমএ পড়তে চায়, বা কেউ এডুকেশন নিয়ে অনার্স বা এমএ পড়তে চায়, তাহলে তার এই সাবজেক্ট কম্বিনেশনটা কী হবে? ঠিক আছে, দেখো তুমি যে সাবজেক্ট নিয়ে এমএ পড়তে চাও কি করবে, এখানে এই যে 4টা সাবজেক্ট আছে তার মধ্যে যে কোনো একটাকে সরিয়ে দিবে। তুমি ভূগোলটাকে সরিয়ে দিতে পারো, তুমি ইতিহাসটাকে সরিয়ে দিতে পারো, তুমি রাষ্ট্রবিজ্ঞানকে সরিয়ে দিতে পারো, তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কোনো একটাকে সরিয়ে দিয়ে তোমার পছন্দের সাবজেক্ট মানে তুমি যে সাবজেক্টটা নিয়ে এমএ করবে বা অনার্স করবে সেই সাবজেক্টটা সেখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? আর দেখো আমি জানি গ্রামের অনেক ছেলেরাই আসো যারা সেনাবাহিনীতে বা আর্মিতে চাকরি করতে চাও বা পুলিশে চাকরি করতে চাও। তাদেরকে একটা কথা বলি, শোনো, তোমরা যদি স্কুলে থাকে, সব স্কুলে নেই, যদি স্কুলে থাকে ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষা অবশ্যই তোমরা এই সাবজেক্টটা নেবে, তাহলে তোমাদের কিন্তু পরবর্তীকালে এই আর্মি চাকরি ওকে বা পুলিশে চাকরি পেতে সুবিধা হবে। আর তোমরা অবশ্যই স্কুলে এনসিসি যদি থাকে জয়েন করবে, যদি এনএসএস থাকে অবশ্যই তোমরা স্কুলে জয়েন করবে যারা সেনাবাহিনীতে চাকরি করতে চাও, ঠিক আছে? এবার আমাকে যদি বলো, আমার মতে সবচেয়ে আদর্শ কম্বিনেশন হচ্ছে এটাই, হচ্ছে সবচেয়ে আর্টসের জন্য আদর্শ কম্বিনেশন। কী জন্য? ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের মানে কাজের সুযোগ বা চাকরি পাওয়ার জন্য এটাই হচ্ছে সবচেয়ে আদর্শ কম্বিনেশন। আর যদি এরকম হয় যে এখনও পর্যন্ত কোনো সাবজেক্টের প্রতি তোমার সেভাবে ভালো লাগা তৈরি হয়নি, এতদিন পর্যন্ত শুধু পড়ার জন্যই পড়ে গেছো, তুমি বুঝতে পারছো না যে কোন সাবজেক্ট ভালো পারবে, তাহলে বলছি তোমার চোখ বন্ধ করে এই কম্বিনেশনটাই বা এই সাবজেক্টগুলোই তোমরা নিয়ে নিবে, ঠিক আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি যে স্কুলে ভর্তি হবে যদি সেই স্কুলে এই সবকটা সাবজেক্ট না থাকে তাহলে কি করবে? তাহলে তোমরা যেটা করতে পারো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তুমি যে স্কুলে ভর্তি হচ্ছ সেই স্কুলে কি কি সাবজেক্ট আছে, আমি একটা এরকম সাবজেক্ট কম্বিনেশন তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, এবার থেকে আমার চ্যানেলে তোমরা পড়াশোনার পাশাপাশি মাধ্যমিক বোর্ড এবং এইচএস কাউন্সিলের সব রকম খবর বা সংবাদগুলো পেয়ে যাবে। যেমন মনে করো সিলেবাসের পরিবর্তন, পরীক্ষার রুটিন, পরীক্ষার ডেট, ফর্ম ফিল আপের ডেট, কোশ্চেন প্যাটার্ন, বিভিন্ন প্রকার স্কলারশিপ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, এই সংবাদগুলো তোমরা পেয়ে যাবে। সুতরাং তোমরা যদি আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তাহলে সবার আগে তোমরা এই খবরগুলো পেয়ে যাবে। এবার দেখে নিয়ে চলো যারা সায়েন্স নিয়ে পড়বে তারা কি কি সাবজেক্ট চুজ করবে এবং কিভাবে চুজ করবে, ঠিক আছে? দেখো, তো সাবজেক্ট চুজ করার আগে তোমাদেরকে ভেবে নিতে হবে তোমরা ভবিষ্যতে কি করতে চাও, ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও। টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং পড়বে, মেডিকেল পড়বে, এগ্রিকালচার পড়বে, না প্লেন অনার্স পড়বে, এটা আগে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? আর আমরা সায়েন্সের সাবজেক্টগুলো জানি, মূল সাবজেক্টগুলো কী কী, মূল সাবজেক্ট কি তোমাদের কম্পালসারি বাংলা ইংরেজি নিতেই হবে। আর কি কি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ম্যাথ, এই কটা হচ্ছে মূল সাবজেক্ট। তোমাদের কিন্তু এই কটা সাবজেক্টের মধ্যেই বেছে নিতে হবে, ঠিক আছে? এবার তোমরা কিভাবে বেছে নিবে দেখে নাও।
বোর্ডে লক্ষ্য করো, তোমরা যদি কেউ ঠিক করে থাকো যে ভবিষ্যতে তুমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়বে, মানে ইঞ্জিনিয়ারিং পড়বে, ঠিক আছে, তাহলে তোমাকে এই 4টা সাবজেক্ট নিতেই হবে। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স। যদি টেকনিক্যাল লাইনে পড়তে চাও অবশ্যই এই 4টা সাবজেক্ট নিতেই হবে, আর সঙ্গে বাংলা ইংরেজি তো আসেই কম্পালসারি। ওকে। আর যদি কেউ ঠিক করে থাকো যে ভবিষ্যতে মেডিকেল পড়বে, নিট দেবে, ঠিক আছে, অথবা এগ্রিকালচার পড়বে, তাহলে তোমাকে এই 4টা সাবজেক্ট নিতে হবে। কি কি? দেখো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স, এই 3টা তো নিতে হবেই। আর এই ম্যাথ আর কম্পিউটার সায়েন্স এই দুটার যে কোনো একটা নিতে পারো। বুঝা গেল কি বলছি? আর যদি কেউ এখনও ঠিক করে উঠতে পারোনি ভবিষ্যতে কি পড়বে, প্লেন অনার্স পড়বে, মেডিকেল পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, কিছুই ঠিক করতে পারোনি, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই এই 4টা সাবজেক্ট নিবে। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিক্যাল সায়েন্স, ঠিক আছে, সঙ্গে তো বাংলা ইংরেজি আছেই, দুটো কম্পালসারি। কেন? তোমার এই 4টা সাবজেক্ট নেওয়া থাকলে পরে তুমি ভবিষ্যতে তুমি যদি মনে করো ইঞ্জিনিয়ারিং পড়বে, তবু ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, যদি মনে করো মেডিকেল পড়বে তবু পারবে, যদি মনে করো বায়োলজিক্যাল এগ্রিকালচার পড়বে তবু কিন্তু এই 4টা সাবজেক্ট তোমার নেওয়া থাকলে পড়তে পারবে। সুতরাং তোমার একটা সহজ হয়ে গেল। এবার দেখি চলো যারা কমার্স নিয়ে পড়বে তারা কি কি সাবজেক্ট নিতে পারো। তো প্রথমেই জেনে নিয়ে চলো যে কমার্সে কি কি সাবজেক্ট পড়ানো হয়। ঠিক আছে, দেখো কমার্সের ক্ষেত্রেও বাংলা ইংরেজি এই দুটো কম্পালসারি। আর কি সাবজেক্ট আছে দেখো, অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এগুলো হচ্ছে কমার্সের মূল সাবজেক্ট। এছাড়াও তুমি কমার্স পড়লে পরে ম্যাথ মানে অঙ্ক, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সাবজেক্টগুলো নিতে পারো। তো কমার্সে যারা পড়বে তাদের বাংলা ইংরেজি যেমন কম্পালসারি, ঠিক তেমনি অ্যাকাউন্টেন্সিটাও কিন্তু কম্পালসারি। কমার্স পড়লে তোমাকে অ্যাকাউন্টেন্সি পড়তেই হবে। ঠিক আছে, এবার অ্যাকাউন্টেন্সি নিলে আর কয়টা? 3টা নিবে। ঠিক আছে, তো বাকি যে সাবজেক্টগুলো বললাম সেই সাবজেক্ট থেকে যে কোনো 3টা সাবজেক্ট তুমি বেছে নিয়ে নিতে পারো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।